শুভদীপ যখন আকাইপুর বাসস্ট্যান্ডে নামে তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। মাঝপথে বাসের দুটি চাকা একসাথে পাঞ্চার না হলে শুভদীপ বিকালের মধ্যেই আকাইপুরে পৌঁছে যায়। শুভদীপ আকাইপুরে এসেছে ওর মাসির বাড়িতে। ওর যখন মাত্র 5 বছর বয়স তখন এক গাড়ি দুর্ঘটনায় ওর বাবা ও মা মারা যায়। সেই সময় অনাথ হয়ে যাওয়া শুভদীপের একলা পৃথিবীতে এই বিধবা মাসি তার দুটি হাত ভালোবাসার ছোঁয়াতে আঁকড়ে ধরেছিল। তার কষ্টের সংসারে ছোট বোনের একমাত্র ছেলেকে নিজের কাছে নিয়ে আসে, নিজের মেয়েকে এবং শুভদীপকে বড় করে তোলে। শুভদীপও মাসির কষ্টকে বৃথা যেতে দেয়নি। সেও এখন শহরের একটি কলেজের অধ্যাপক। মাসি আর দিদিকে শহরে নিয়ে যেতে চাইলেও তারাই গ্রাম ছেড়ে যেতে চায়নি। প্রতি মাসে একবার শুভদীপ আকাইপুরে এসে মাসি এবং দিদির সমস্ত খরচের জন্য টাকা দিয়ে যায়। কারণ তার মাসির মেয়ে ওরফে পূর্ণিমাদির বিয়ের অন্যান্য দরকারি সব কিছুই আগে থেকেই শহর থেকে চলে এসেছে। আজ ও বিয়ের সমস্ত গয়না নিয়ে এখানে এসেছে। ঘড়িতে দেখে রাত 10টা। শীতের রাত হওয়াতে চারিদিকে একদম ফাঁকা। শুনশান পথঘাটে কোথাও কেউ নেই। শুভদীপ চারিপাশে একবার দেখে একা একাই বলে, এই শীতের রাতে মাসি বাড়িতে যাওয়ার জন্য একটাও ভ্যান রিক্সা পাবো না। ওদিকে মাসি ও দিদি না জানি কত কি চিন্তা করছে। না, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। হাতে লক্ষ টাকার গয়না, পায়ে হেঁটে তাড়াতাড়ি মাসির বাড়িতে রওনা দিই। 8 ঘন্টার তো পথ মাত্র। এই ভেবে শুভদীপ হাঁটতে শুরু করে। কিছুটা হাঁটার পরে হঠাৎ মুখে কাপড় দেওয়া একটা লোক শুভদীপের সামনে এসে দাঁড়ায়। তিনি বলেন, এই, তোর কাছে যে সোনার গয়নাগুলি আছে সেগুলো আমায় দিয়ে দে, দে বলছি, না হলে কিন্তু। শুভদীপ এই শুনে পুরো বুঝতে পারে যে ওরা শহর থেকেই তাকে নজরে নজরে রাখছে। কারণ সে সোনার দোকান থেকে সোনার গয়নাগুলি নিয়েই বাসে উঠেছিল। এখানকার কারোরই তার জানবার কথাই নয়। শুভদীপ এইবার উল্টো পথে আকাইপুরের পিছন দিকে দৌড়াতে শুরু করে। সে কোনোভাবেই তার দিদির জন্য আনা গয়না এই ছিনতাইকারীদের কাছে দেবে না। দৌড়াতে দৌড়াতে আকাইপুরের একদম শেষে সেই পুরনো ভেঙে পড়া হাসপাতালের কাছে উপস্থিত হয়। শুভদীপ সেই ভেঙে পড়া হাসপাতালের ভিতরে প্রবেশ করে একটি ঘরে লুকিয়ে পড়ে। ও চারিদিকে তাকিয়ে দেখে ভেঙে পড়া ও পুড়ে যাওয়া হাসপাতালের জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। আকাইপুরের কেউ এখন এদিকে আসে না। শুভদীপ ওর মাসির কাছে শুনেছিল ওর জন্মেরও আগে এই হাসপাতালে একবার মধ্যরাতে ভয়ঙ্কর আগুন লাগে, যার ফলে অনেক মানুষ জীবন্ত অবস্থায় মারা যায়। কিন্তু এই ঘটনার কিছুদিন পর থেকে কান্নার আওয়াজ এবং উড়ে যাওয়া আত্মাদের ঘুরতে দেখা যায়। সবাই বুঝতে পারে এই হাসপাতালে আত্মারা থাকে। তারপর থেকেই এই পথে সবাই আসা বন্ধ করে দেয়। কিছু সময় পর শুভদীপ পায়ের আওয়াজ ও গলার শব্দ শুনতে পায়। শুভদীপ বুঝতে পারে ছিনতাইকারীরা এখানে ওর পিছনে এসে হাজির হয়েছে। একটা ছিনতাইকারী আর একটাকে বলে, এই, তুই এই ঘরটার দিকে দেখ, আর আমি এইদিকে দেখছি। অনেক টাকার ব্যাপার, অনেক টাকার গয়না, ওগুলো আমাদের পেতেই হবে। ঠিক এমন সময় দেওয়ালের দিকে মুখ করে বসে থাকা লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঘুরতে থাকে।
ছিনতাইকারীটা লোকটির মুখ দেখে আঁতকে ওঠে, কারণ লোকটির চোখের ভিতর থেকে রক্ত বার হচ্ছে আর মুখের রং পুড়ে যাওয়া কয়লার মতো। তার চেয়েও ভয়ঙ্কর, লোকটির দেহের নিচের অংশটিই নেই। ছিনতাইকারীটা পিছনে ফিরে পালাতে যাচ্ছে, সারাশির মতো দুটি হাত ওর শরীরটা চেপে ধরে মুচড়ে ভেঙে দেয়। তারপর অন্ধকার হয়ে যায়। অন্যদিকে আর একটা ছিনতাইকারী সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখে একটি বাচ্চা মেয়ে ছাদে মাথা নিচু করে বসে আছে, মুখ তার চুল দিয়ে ঢাকা। ছিনতাইকারীটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুই এত রাতে এখানে কি করছিস? মেয়েটা চুপ করে থাকে, ছিনতাইকারীটির কথার কোনো উত্তর দেয় না। এই দেখে ছিনতাইকারী সামনে এগিয়ে যায়। মেয়েটির কাছে গিয়ে মুখে ঢাকা মাথার চুল সরাতেই ওর শরীর কেঁপে ওঠে। এ কি, এ তো মেয়েটার মুখটাই নেই। ঠিক সেই সময় ছোট্ট মেয়েটি পুড়ে যাওয়া কালো হাত দুটি দিয়ে ধাক্কা মেরে ছিনতাইকারীটিকে ছাদ থেকে ফেলে দেয়। ভীষণ চিৎকার করে ছিনতাইকারীটি মারা যায়। ভয়ানক সব চিৎকার শুনে শুভদীপ দৌড়ে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে। পালানোর সময় একবার পিছনে হাসপাতালের দিকে তাকিয়ে দেখে ভয়ঙ্কর চেহারারা হাসপাতালের ছাদে দাঁড়িয়ে শুভদীপের দিকে তাকিয়ে হাসছে। কোনো মতে মাসির বাড়িতে পৌঁছে সব কথা শুভদীপ মাসি ও তার দিদিকে খুলে বলে। পরের দিন সকালে আকাইপুরের সবাই খবর পায় ভুতুড়ে হাসপাতালে দুটি অচেনা মানুষের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। শুভদীপ বুঝতে পারে আকাইপুরের ওই হাসপাতাল ভুতুড়ে হলেও সেখানের আত্মারা সবাই খুব ভালো। তারাই ওই দুই ছিনতাইকারীকে শাস্তি দিয়েছে এবং যার ফলে ও দিদির জন্য আনা সমস্ত গয়না অক্ষত রয়েছে। কিছু দূর যাওয়ার পর অভির আবারও মনে হলো পেছনে কেউ যেন তাকে ফলো করছে। এই কে কে কে? হ্যালো 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 দিশা, এত রাত হয়ে গেল, কোথায় তুমি? আরে আর বলো না, রাস্তায় একটাও গাড়ি নেই। যাও বা একটা বাস পেলাম, তাও সে বাজারে নামিয়ে দিল। এ বাবা, তাহলে তুমি কি করে আসবে এতটা পথ? কেন, 11 নাম্বার গাড়িতে। সেটা আবার কি গাড়ি? আরে বাবা, সেটা আমার 2 পা, হেঁটেই চলে আসবো। উফ, তাড়াতাড়ি চলে এসো, আর মেইন রোড ধরেই আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রাখলাম এবার। এই রে, পেটটা কেমন গুড়গুড় করছে। মনে হয় এত রাতে ইমার্জেন্সি হয়ে গেল। জলদি বাড়ি পৌঁছাতে হবে, তাড়াতাড়ি পাটা চালা এবার। একটা বাইক, অটো কিছুই দেখতে পাচ্ছি না। অভি, বেটা চেপে রাখ, জামা কাপড়ে হয়ে গেলে মহা কেলেঙ্কারি। এসব কথা ভাবতে ভাবতেই তার মনে হলো পেছনে যেন কেউ তাকে ফলো করছে। এই কি হলো? পিছনে কেউ ছিল মনে হচ্ছে, কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমারই মনের ভুল হবে হয়তো। এই রে, তো আবার বেগটা উঠেছে দেখছি। তাড়াতাড়ি পাটা চালাই। কিছু দূর যাওয়ার পর অভির আবারও মনে হলো পেছনে কেউ যেন তাকে ফলো করছে। এই কে কে কে? কই, নেই তো কেউ। না না, কেউ নেই। ভয় নেই দাদাবাবু, আমি আমি কে তুমি? আমি নূপুর। তা কি আমি নাচবো? দাদাবাবু মাছ নেবেন? ভালো ইলিশ মাছ আছে।
তুমি এতক্ষণ ধরে আমার পিছু করছিলে? হ্যাঁ, ওই বললাম যে ইলিশ মাছ আছে, নেবেন নাকি? ছাড়ো ছাড়ো, যেতে দাও, তাড়া আছে আমার। কথাটা বলেই সামনের দিকে এগোতে যাবে, তখনই মাছওয়ালি বাধা দিয়ে তাকে আবারও বলল, নিন না দাদাবাবু, কম সম করে নিয়ে নেব, একটা মাত্র মাছ আছে। আরে তুমি বুঝতে পারছো না, আমার তাড়া আছে। নেও না দাদাবাবু, নেও না। আরে তুমি বুঝতে পারছো না, ইলিশ মাছের অনেক দাম, আমার কাছে মাত্র 200 টাকা পড়ে আছে। তাই দিও, এমনি তো এই মাছটা তোমার জন্যই আনা। 200 টাকায় ইলিশ মাছ? আমার তো লাভই লাভ। 200 টাকায় ইলিশ মাছের বাচ্চাও পাওয়া যায় না, নিয়েই নি। উফ, দিয়েই দাও। মাছওয়ালি ঝুড়িটার ভেতরে হাত ঢুকিয়ে একটা মাছ বার করে তার হাতে দিল। অভি মাছটা নিয়ে মনে মনে বলল, 200 টাকা হিসাবে মাছটা তো আমি ভালোই পেয়েছি, কিন্তু হাতে করে নিয়ে যাব মাছটা? না, একটা ক্যারি ব্যাগ চেয়ে নি। দিদি, একটা এই রয়ে গেল, এইমাত্র তো এইখানেই ছিল। এইবার যদি আমি বাড়ি না যাই, রাস্তায় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। সে জোর পায়ে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরই একটা বাঁশ গাছের নিচে সে এসে দাঁড়িয়ে পড়ল। উফ, আর কন্ট্রোল হচ্ছে না। এই সেই বাঁশ গাছটা না? ধুরতেরি। এই বলে বাঁশ গাছের ভেতরে সে ঢুকে গেল। অভির স্ত্রী আর তার ছোট ছেলে সোফায় বসে আছে, আর তার বড় মেয়েটা অন্য পাশের একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে। মা মা, বাবা কখন আসবে? আমার না খুব খিদে পেয়েছে। এই ছেলেটা সব সময় খাই খায়, বাবা তো আসছে। মা, বাবা তো এত দেরি করে না, অন্যদিন তো খুব তাড়াতাড়ি চলে আসে। দিশা, আমি চলে এসেছি। এই নে আদি, এটা ধর। এটা বলেই একটা রুমাল আদির দিকে ছুঁড়ে দিল। রুমালটা হাতে পেয়েই আদি চটপট তার মুখ মুছে নিল। এই দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। ও মা, ইলিশ! এত টাকা খরচ করার কি দরকার ছিল? ইলিশ কত দাম! এত টাকা বাঁচিয়ে বাবা কি হবে? এনেছো, ভালো করেছো। অনেকদিন ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাই না। বাবা যা কিপ্টে নিঘাত সস্তায় পেয়েছে, তাই নিয়ে এসছে। না না, একদমই না, পুরো 2000 টাকা নিয়েছে। সে ঠিক আছে, কিন্তু এত দেরি করে নিয়ে এলে, এটা এখন কাটবে কে, ধোবে কে শুনি? আর এত দেরি হলো কেন? উফ, আর বলো না, এই মাছটা কিনতে গিয়ে সে কি ইমার্জেন্সি, এটাই হয়ে যাবে ভাব। বাবা, তা মানে তুমি প্যান্টে ইয়ে করে দিয়েছো? আরে না না, আসার পথে যে বাঁশবাগানটা পড়ে, ওখানেই কাজটা ছেড়ে দিয়েছি। ছি 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 ছি, তুমি এই মাছটা নিয়ে বাঁশবাগানে গিয়েছিলে? আর ধুলে কোথায়? ধোবে কেন, কিছুদিন মুছে দিয়েছে। আদির কথা শুনে সকলে হাসাহাসি করতে লাগলো, আর আদির মা মাছটা নিয়ে রান্নাঘরে চলে গেল। উফ, এই মাছটা যতটা না বড়, তার থেকেও বেশি ভারী। মনে হয় পেটে ডিম আছে। যাই তো, গিয়ে একটু কেটে দেখি। এই বলে আদির মা মাছটা রাখার সময় একটা লাল আলোয় ঘরটা আলোকিত হয়ে যায়, এবং সেই সঙ্গে তার পেছন থেকে একটা ভয়ানক অশরীরী উঠে আসে। কিছুক্ষণ পর আদির মা সোফা এসে বসে, কিন্তু সেটা কেউ দেখতে পায় না। হঠাৎ করে কিছুক্ষণ পর ছোট্ট ছেলেটা দেখতে পেয়ে বলে, ও মা, মাছ ভাজা হয়ে গেছে। সোফা এসে বসলে যে, আমাদেরকে খেতে দেবে না? আদির মা ঘাড় নেড়ে কিছু বিড়বিড় করতে শুরু করলো। মাছ খাবো, মাছ মাছ
মাছ খাবো, মাছ 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 খাবো, মাছ 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 খাবো, মাছ। তাহলে খাবারটা দিয়ে দাও। মাছ তো নেই, মাছ তো সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আমি তো একটাও খাইনি। তাই তো, আমরা তো খাইনি। তাহলে কে খেলো এত মাছ? আমি সব খেয়ে নিয়েছি। এত মাছ একা খেয়ে নিলে? দূর, মা মনে হয় আর কি করছে। আমাদের কিপ্টে বাবা এতদিন পরে একটা ইলিশ মাছ ধরে আনলো, আর তুমি সেটা একা একা খেয়ে নিতে পারলে? আমি তোদের জন্য কখনো কিছু আনি না? এই তো রান্না পুজোয় ইলিশ মাছ খেয়েছিলি, ভুলে গেলি? এইটুকু একটা ছোট্ট ইলিশ মাছ পেয়েছিলাম, তাও আবার তেল ছাড়া পান্তা ভাতে। ও বাবা, দেখো না মা কেমন একটা করছে। ওসব কিছু না, মা নাটক করছে। এটা বলার পরই আদি তার মাকে জোরে জোরে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, কেন খেলে, কেন খেলে মা আমাদের মাছটা, কেন খেলে, কেন খেলে মা আমাদের মাছটা, কেন খেলে? তারপর তার মা রেগে গিয়ে আদির গলা টিপে ধরে এবং দেওয়ালে চেপে ধরে। আদি অনেক চেঁচামেচির পরে তাকে ছেড়ে দেয়। সে নিচে ধপাস করে পড়ে যায়। এটা তোদের মা নয়, এটা তোদের মা নয়। আমাকে মাছ এনে দিবি? আরো মাছ, ভালো ভালো মাছ। বল বল, এনে দিবি ভালো মাছ। একদম চুপ মেজো আন্টি, তুমি আমাদের বাড়ির সব মাছ খেয়ে নিয়েছো, তার উপর আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। কোন দুঃখে তোমাকে মাছ এনে দেবো? চুপ কর না তুই। কেন চুপ করবো? তোকে ছুঁড়ে ফেলেনি বলে তুই চুপ করে আছিস। আন্টি, ওকে একবার ছুঁড়ে ফেলো তো। এই তোরা থামবি এবার? ও দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, আপনি তো অলরেডি সব মাছ খেয়ে নিয়েছেন, এবার আমার দিশাকে ছেড়ে দিন না। আমাদের কাছে তো আর মাছ নেই। মাছ নেই? মাছ নেই তো এনে দে। আমরা কি তোমার জন্য পুকুরে জাল ফেলতে যাব? আরে তুই থামবি? চুপ কর না একটু। আমার কিন্তু এবারটা খুব রাগ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এবার তোর মায়ের গলাটা ধর থেকে আলাদা করে দেব, তারপর সব রক্ত খেয়ে নেবো তোর মায়ের। ও বাবা, আমার মনে হয় এই ভূতটা অত সহজে মাকে ছাড়বে না। ঠিকই বলেছিস, এর শেষ ইচ্ছে জানতে হবে, তাহলেই কিছু একটা করে একে মুক্তি দিতে পারবো। এটা বলার পরই বড় মেয়ে মনে মনে একটা প্ল্যান করে। আচ্ছা মেছো আন্টি, শুনেছি অপঘাতে মৃত্যু না হলে ভূত হওয়া যায় না, তো আপনি কি করে মারা গেছিলেন? আর বলিস নে, ছোটবেলা থেকে মাছ খেতে বড় ভালোবাসতুম, তাই বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে মাছ খেতে গিয়ে গলায় কাটা ফুটে মারা গেছি। আমার আর বিয়ে করা হলো না, সেই সুখেই তো আমি মরে ভূত হলাম। ও, এটাই তাহলে শেষ ইচ্ছা। কথাটা শোনার পর অভি লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে কাউকে যেন ফোন করে। আচ্ছা মেছো আন্টি, তোমার দলের থেকে কাউকে বিয়ে করতে পারোনি? আমাদের ভূত সমাজে তো বিয়েই নেই, কেউই আজ পর্যন্ত করেনি। কেউ করেনি, তাই কি হয়েছে? তুমি শুরু করো। আমায় কে বিয়ে করবে বলো দেখি? হঠাৎ করে অভি ঘরে এসে বলল, আমি যদি আপনার জন্য বিয়ের যোগ্য সুপাত্র এনে দিই, তাহলে কি আপনি আমার দিশাকে ছেড়ে দেবেন? সুপাত্র? বিয়ে? সানায়? বলতে বলতেই একটা ছেলে ভূত প্রকট হলো। তারপর ওরা বিয়ে করলো। কখনো ভাবিনি নিজের চোখের সামনে মায়ের বিয়ে দেখবো। তাহলে আমার মনের অবস্থাটাই একবার ভেবে দেখ। আমি কাল স্কুলে গিয়ে সবাইকে বলবো আমি আমার মায়ের বিয়ে দেখেছি। বাবা, তুমি এই ভূতটাকে কোথায় পেলে? আরে আমি একটু আগে বাইরে গেলাম না, তখন তোর তান্ত্রিক জেঠুকে কল করে বলছিলাম সব ঘটনা। আমাদের এই গ্রামেও একটা ভূত কয়েকদিন ধরে উৎপাত করছিল। সেও নাকি মিষ্টি খেতে গিয়ে গলায় বেঁধে মারা গেছে, তার বিয়ে করা হয়নি। সে খুব উৎপাত করছিল বলে তাকে আমি একটা বোতলের মধ্যে আটকে রেখেছি।
যখন উনি ভূতটাকে প্রস্তাবটা দিলেন তখনই ভূতটা এক লাফে রাজি হয়ে গেল আর এখানে চলে আসলো। তারপর কি হলো? তারপর আবার কি, ভূতের বিয়ে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।